সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদেরকে স্বাগতম একাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাসে। প্রথমেই আমার পরিচয় দিচ্ছি। আমি টিটো রায়, প্রভাষক গণিত বিভাগ, সরকারি এম এম আলী কলেজ, টাঙ্গাইল। পাঠ পরিচিতি। আজকের পাঠ হচ্ছে সরল রেখা। তো আমরা পূর্বে যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাস ছিল সরল রেখার প্রাথমিক ধারণা নিয়ে। আজ আমরা দ্বিতীয় ক্লাসটি করব আর একটু বিস্তৃতভাবে। তোমরা সবাই মনোযোগের সহিত দেখো। দেখো, আমরা সরল রেখা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি উভয় দিকে বর্ধিত হয় তাহলে সেটাকে আমরা সরলরেখা বলে থাকি। আর সেই সরলরেখার যে অংশ সেটাকে আমরা বলে থাকি রেখাংশ। তো আমরা রেখাংশের অর্থাৎ দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এখন আমরা দেখব যে যদি কোনো একটা সরলরেখা হয় বা রেখাংশ হয়, সেই রেখাংশটি যদি একটা নির্দিষ্ট অনুপাতে যদি বিভক্ত হয় তাহলে সেই বিভক্তকারী যে বিন্দু আছে সেই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে। এই বিভক্ত দুইটি ভাবে হতে পারে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত কেমন? যদি বিভক্তকারী বিন্দুটি যদি মাঝে অবস্থান করে, এই যে দেখো তোমরা পি কিউ দুইটি বিন্দু, এদের সংযোজক সরলরেখা পি কিউ, এদের মধ্যবর্তী একটা বিন্দু যদি আর হয় এবং আর বিন্দুটি যদি পি কিউ সরলরেখাকে যদি m1:m2 অনুপাতে যদি বিভক্ত করে, অর্থাৎ পি থেকে আর পর্যন্ত যে দূরত্বটা এটার একটা অংশ হচ্ছে m1 আর আর থেকে কিউ পর্যন্ত দূরত্বটা m2, অর্থাৎ পি কিউ কে আর বিন্দু যদি m1:m2 অনুপাতে বিভক্ত করে এবং পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, যেমন পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, সেক্ষেত্রে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক xy যদি ধরে নিই তাহলে তার স্থানাঙ্কটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। এই দেখো, এই যে এখানে খেয়াল করো, এই যে পি বিন্দুর এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা আর বিন্দুর ভুজ হচ্ছে প্রথম যে এক্স এর যে ভ্যালুটা সেটা কি হবে, x সমান হবে m1 x2 প্লাস m2 x1 বাই হচ্ছে m1 প্লাস m2। এটা হচ্ছে আমরা আর বিন্দুর ভুজ পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা কোটি যদি বের করি তাহলে সেই কোটিকে পাবো হচ্ছে y সমান হবে m1 y2, একটু দেখো m1 এই যে m1 y2, এই y এর মানটা হবে m1 y2 প্লাস m2 y1 বাই হবে m1 প্লাস m2, অর্থাৎ অনুপাতদ্বয়ের যে যোগফল সেটা। তাহলে আমরা কি পেলাম? আমরা ভুজ পেলাম এইটা আর কোটি পেলাম হচ্ছে এইটা। তাহলে আমাদের বিন্দুটা কি হবে? বিন্দুটা হবে অন্তর্বিভক্তকারী যে বিন্দুটা তার স্থানাঙ্ক হবে m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, আর হচ্ছে কি কোটি হবে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এবার দেখো, যদি আমাদের অনুপাত অর্থাৎ m1 এবং m2 দুইটা যদি সমান হয় তাহলে অনুপাত কি হবে? যেমন 2:2 যদি হয়, তার অনুপাতের যদি আমরা দুইটাকে একই রাশি দ্বারা যদি ভাগ করে থাকি তাহলে এর মান কি হবে? 1:1, অর্থাৎ m1 এর মানও 1 আর m2 এর মানও 1। তাহলে আমরা এখানে m1 এর মান যদি 1 বসিয়ে দিই, m2 এর মান যদি 1 বসিয়ে দিই, তাহলে যেটা হবে সেটা হবে হচ্ছে কি x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ দুইটি বিন্দুর সংযোজক সরলরেখার যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি হবে? দুইটি বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তাহলে আমরা
অন্তর্বিভক্তকারী কোনো বিন্দুর মাধ্যমে আমরা দুইটি বিন্দুর সংযোজক যে রেখাংশ তার মধ্যবিন্দু আমরা বের করতে পারি। আর যদি আমাদের কি হয়, মধ্যবিন্দু বের না করে আমাদেরকে যদি কোনো নির্দিষ্ট অনুপাত বের করতে বলে, তাও আমরা কি করতে পারবো, তাও আমরা এই যে এভাবে বের করতে পারবো। অর্থাৎ দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে যদি m1:m2 অনুপাতে কোনো বিন্দু অন্তর্বিভক্ত করে, তাহলে সে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হবে m1x2 plus m2x1 by m1 plus m2 আর m1y2 plus m2y1 by m1 plus y2। এবার তাহলে আমাদের থাকে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে বহির্বিভক্তকারী বিন্দুর ক্ষেত্রে কি হবে। তার আগে আমরা আরেকটু দেখে আসি। আমরা দেখলাম যে মধ্যবিন্দু হচ্ছে 1:1, কিন্তু আমরা যদি কখনো k:1 অনুপাতে যদি কোনো বিন্দু বিভক্ত করে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, এই আগের মতনই, যেখানে m1 ছিল সেখানে k হবে, যেখানে m2 ছিল সেখানে 1 হবে। অর্থাৎ তখন বিভক্তকারী বিন্দুর ভুজ হবে kx2 plus x1 by k plus 1, আর কোটি হবে কি ky2 plus y1 by হবে k plus 1। এবার আমরা বহির্বিভক্তকারী যদি হয়, অর্থাৎ এই যে p বিন্দু, এই যে q বিন্দু, এই যে, তাহলে pq যে সরল রেখাংশ সেটা হচ্ছে এই অংশটুকু। এখন বহির্বিভক্ত করা মানে কি, এই রেখাংশের বর্ধিত যে অংশ আছে তার উপর যদি একটা বিন্দু r হয়, তাহলে r বিন্দু দ্বারা pq রেখাংশটা যেভাবে বিভক্ত হবে সেটা হবে বহির্বিভক্ত। অর্থাৎ p থেকে r এর একটা দূরত্ব আছে যে, আবার q থেকে r এর একটা দূরত্ব আছে। p থেকে r এর যে দূরত্বটা সেটা যদি m1 হয়, আর q থেকে r এর যে দূরত্বটা সেটা যদি m2 হয়, তাহলে এদের বহির্বিভক্তকারী বিন্দু r দ্বারা pq রেখাংশটা m1:m2 অনুপাতে বহির্বিভক্ত হবে। আর যখন m1:m2 অনুপাতে বহির্বিভক্ত হবে, তখন আমরা বহির্বিভক্ত হওয়ার সময় যে ভুজ পাবো, অর্থাৎ x এর মান যেটা পাবো, সেটা হবে m1x2 minus m2x1 বাই হবে m1 minus m2। একইভাবে আমরা যদি কোটির কথা বলি না কেন, তাহলে কোটিটাও হবে m1y2 minus m2y1 বাই হবে m1 minus m2, যেটা আমাদের কি ছিল, পূর্বে ছিল এখানে প্লাস, যখন অন্তর্বিভক্তকারী হবে তখন হবে m1x2 plus m2x1 m1 plus m2, আর এখানে কি হবে, এখানে হবে m1y2 মাইনাস কি হচ্ছে m2y1। মানে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ এখানে মাইনাস থাকবে হচ্ছে বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে, আর অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে থাকবে প্লাস। তাহলে বহির্বিভক্তিকরণের সময় আমরা স্থানাঙ্কটা কি পাবো, স্থানাঙ্কটা পাবো হচ্ছে m1x2 minus m2x1 by m1 minus m2, এবং m1y2 minus m2y1 by পাবো হচ্ছে m1 minus m2। এবার ত্রিভুজের ভর কেন্দ্র কি হবে, আমরা যদি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমাদের কি পূর্বের কথাই বলি যে আমাদের তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দু এবং বহির্বিভক্তকারী বিন্দু, আমরা যদি কোনো দুইটি বিন্দু সংযোজক রেখাংশের যদি মধ্যবিন্দু চাই, সেই মধ্যবিন্দু এবং যদি k:1 অনুপাতে যদি বিভক্ত করে, সেই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখো, অন্তর্বিভক্তিকরণের বিন্দুর স্থানাঙ্ক এটা, মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা, যদি k:1 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক এটা হবে, আর যদি বহির্বিভক্ত করে সেক্ষেত্রে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হবে এটা। এবার আমরা চলে যাই ভর কেন্দ্র। এই যে আমরা ভর কেন্দ্র কি বলি, যেখানে ভর নিহিত থাকে এরকম ভাবে আমরা বলে থাকি। তো স্বভাবত আমরা যদি চিন্তা করি যে একটা ত্রিভুজ এ বি সি যদি দেওয়া থাকে, তার স্থানাঙ্ক গুলো যদি হয় x1 y1 এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, এবং সি বিন্দুর স্থানাঙ্ক যদি x3 y3 হয়, তাহলে আমরা ভরকেন্দ্র কাকে বলবে, ভরকেন্দ্র হবে প্রত্যেকটি বাহুর যে মধ্যমাগুলো আছে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত যে সরল রেখাংশ, সেই রেখাংশকে বলি আমরা মধ্যমা। এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে হবে হচ্ছে ভরকেন্দ্র।
তাহলে এই ভরকেন্দ্র বের করার জন্য কি করব আমরা? ভরকেন্দ্র হবে এবিসি ত্রিভুজের, এই যে আমরা এবিসি ত্রিভুজ যেটা নিয়েছি এর ভরকেন্দ্র কি হবে? ভরকেন্দ্র হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 হবে। এই হচ্ছে ভরকেন্দ্র। এখন কথা হচ্ছে এই ভরকেন্দ্রতে প্রতিটি মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে তার ওই ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা যদি 2 অংশ হয়, তাহলে ভরকেন্দ্র থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হবে 1 অংশ। তার মানে ভরকেন্দ্র দ্বারা প্রতিটি মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা যদি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে সেখান থেকে আমরা কি করতে পারবো? ভরকেন্দ্র বের করতে পারবো। অপরদিকে যদি ভরকেন্দ্র দেওয়া থাকে এবং যে কোনো দুইটি শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা অপর যে শীর্ষবিন্দুটি আছে তার আমরা স্থানাঙ্ক বের করতে পারবো। এমনকি যদি কোনো ত্রিভুজের একটা মধ্যমার একটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, অর্থাৎ শীর্ষবিন্দু দেওয়া থাকে এবং যদি ভরকেন্দ্র দেওয়া থাকে, তাহলে আমরা এই মধ্যমার অর্থাৎ বিপরীত বাহুর যে মধ্যবিন্দু আছে তার স্থানাঙ্ক আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারবো। কিভাবে? এই যে 2:1 অনুপাতে মধ্যমাটা ভরকেন্দ্রে বিভক্ত হয় সেভাবে। তো আমরা এরপরে যখন প্রবলেম সলভ করব তখন আমরা এগুলো একটু দেখব। আশা করি তোমরা ভরকেন্দ্র যে বের করতে হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো এবং ভরকেন্দ্র কি সেটাও কিন্তু তোমাদের বোঝা গেছে। এবার তাহলে আমরা একটু সমস্যার দিকে চলে যায়, অর্থাৎ যে প্রবলেমগুলো থাকে, অঙ্ক যেগুলো থাকে না কেন সেগুলো আমরা একটু একটা একটা করে নিয়ম আমরা একটু দেখে নিই, দেখি কি অবস্থা আছে। তাহলে দেখো, এই যে একটা উদাহরণ আমি এখানে ইনক্লুড করেছি সেটা হচ্ছে যে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 1 - 1, কিউ একটা বিন্দু 8 6, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা একটু মনে করি যে কি বলছে যে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে আমাদের পি বিন্দু যদি x1 y1 হয়, কিউ বিন্দু যদি x2 y2 হয় এবং এই 3:4 যদি m1:m2 হয়, তাহলে আমরা ইজিলি ভাবে আমরা কি করতে পারি? এই x এর ভ্যালুটা, অর্থাৎ যে বিন্দুটা 3:4 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক যদি r xy হয়, তাহলে আমরা x এর মানটা কিভাবে বের করব? x এর মানটা আমরা বের করতে পারি m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। তো এখানে m1 এর মান হচ্ছে 3 আর x2 এর মান হচ্ছে 8, m2 এর মান হচ্ছে 4, x1 এর মান হচ্ছে 1, বাই হচ্ছে m1 প্লাস m2 মানে 3 প্লাস 4। আমরা ক্যালকুলেশন করে পেলাম 28/7 ইকুয়াল হচ্ছে 4। y ইকুয়াল কত হবে? y ইকুয়াল সেম, y ইকুয়াল হবে 3 × 6 অর্থাৎ m2 × y1 y2 সরি m1 × y2 অর্থাৎ 3 × 6 প্লাস হচ্ছে m2 × y1 মাইনাস 1 বাই 3 প্লাস 4। একইভাবে ক্যালকুলেশন করে 14/7 অর্থাৎ 2 তাহলে আমরা কিন্তু বিন্দুর স্থানাঙ্কটা কি পেয়ে গেলাম? ভুজ হচ্ছে 4 আর কোটি হচ্ছে 2 অর্থাৎ 4। এবার আমরা যদি বহির্বিভক্ত করে এমন একটা অঙ্ক যদি আমরা এখানে দেখি তাহলে কি হবে? যে পি একটা বিন্দু এই যে দেওয়া আছে আর কিউ একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুদের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে বহির্বিভক্ত করা একই নিয়ম, এখানে কোনো পার্থক্যই নাই। সেটা কি হবে? শুধু একটা পার্থক্য, সেটা হচ্ছে পূর্বেরটায় প্লাস ছিল এখানেরটায় মাইনাস, বাকি জিনিসগুলো কিন্তু সেম। তাহলে সেভাবে আমরা যদি m1 2, m2 3, x1 3, y1 4, x2 5, y2 9 এই মানগুলো যদি যার যার অবস্থানে যদি আমরা বসায় দিই পূর্বের সূত্র অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে? ক্যালকুলেশন করার পরে 1/-1 ইকুয়াল -1। আর এখানেও যদি আমরা বসায় দিই m2 y1 মাইনাস m1 y2 মাইনাস m2 y1 বাই
m1 মাইনাস m2 এরকম ভাবে যদি বসাই ক্যালকুলেশন করলে আমরা পাই -6, অর্থাৎ আমরা ভুজ পেলাম -1, কোটি পেলাম -6। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে বহির্ভূত, এই যে হলো পি বিন্দু, এই যে কিউ বিন্দু, তাদের বর্ধিতাংশ এই দিকে, এখানে আর কেন এই দিকে হবে, কারণ হচ্ছে কি আমরা এখানে দেখতে পাই পি এবং কিউ এর কে কত 2:1 3 অনুপাতে বিভক্ত করে, তাহলে কি পি থেকে আর এর দূরত্বটা কম হবে, আর কি হবে আর থেকে কিউ এর দূরত্বটা বেশি হবে। কিন্তু যদি এ পাশে হতো, ডাইন পাশে যদি হতো বহির্বিভক্তকারী বিন্দুটা, তাহলে কিন্তু পি থেকে দূরত্বটা বেশি হয়ে যেত, সেজন্য আমাদের এটা কি হবে, বাম পাশে হবে। তাহলে আমরা কি পেলাম, বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা ভরকেন্দ্র দিয়ে একটা অঙ্ক করি, দেখি কি আছে। একটি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে ভরকেন্দ্র দেওয়া আছে 2, 0, এর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1, 2 ও 3, -1 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে আগের মতন ভাবে আমরা জানি ভরকেন্দ্র কি x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। তাহলে এইটা যদি ভরকেন্দ্রের যদি স্থানাঙ্ক হয়, তাহলে আমাদের কি আছে, আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা 2, 0 দেওয়া আছে, অর্থাৎ এই প্রথম অংশটা হচ্ছে 2 এর সমান, দ্বিতীয় অংশটা হচ্ছে 0 এর সমান। তাহলে প্রথম অংশটা 2 এর সমান ইকুয়াল চিন্তা করব আমরা, সেক্ষেত্রে কার কার মান পাবো, আমরা x1 এর মান পাবো, x2 এর মান পাবো, x3 এর মান আমরা পাবো না। তাহলে সেই ক্ষেত্রে x3 মানে x আমরা ধরে নিলাম যে তৃতীয় যে শীর্ষবিন্দুটা আছে তার স্থানাঙ্ক হচ্ছে xy, তাহলে সেক্ষেত্রে আমরা সেই অংশটা আমাদের অ্যাবসেন্ট থাকবে, বাকি মানগুলো আমরা বসায় দেব, বসায় দিয়ে আমরা ক্যালকুলেশন করলে x এর মান পেয়ে গেলাম 2। একইভাবে এই অংশটা হচ্ছে কার সমান, 0 এর সমান, এবং আমরা y1 এর মান জানি, y2 এর মান জানি, আর y3 কে আমরা y ধরে নিই, তাহলে কি হবে, এখানেও আমরা ক্যালকুলেশন করে আমরা কি পেতে পারি, y এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, আমরা তৃতীয় শীর্ষবিন্দুর ভুজ পেলাম, কোটি পেলাম, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুটা কি হবে, 2, -1। এবার দেখো আরেকটা অঙ্ক যদি আমরা চিন্তা করি, এখানে যে পি বিন্দু হচ্ছে -2, 3 ও কিউ বিন্দু হচ্ছে 4, -7, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে হবে। এখানে একটু বলে রাখি, আমরা যে k:1 ধরেছিলাম একটা অনুপাতের ক্ষেত্রে, আমরা কি বলেছিলাম যে কোন বিন্দু যদি দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে যদি k:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে তার স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব সেটা। এখন যখন কোনো অক্ষ দ্বারা কোনো রেখাংশ ছেদ হবে, তখন সেক্ষেত্রে যদি আমাদের অনুপাত দেওয়া না থাকে, তখন আমরা ওই অনুপাতটাকে আমরা k:1 বিবেচনা করে নিব, এতে আমাদের সহজ হবে। তাহলে আমাদের কি হবে, একটা কম্পোনেন্ট বের করলে আমাদের হয়ে যাবে। আর যদি আমরা কি করি, m1:m2 ধরে নিতাম, তাহলে আমাদের কি করতে হতো, দুইটা কম্পোনেন্ট ধরা মানে বের করা লাগতো। এটাও করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা হলে একটু সহজ হবে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করতে পারবে। তাহলে কি হলো, পি কিউ বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে। এখন আরো একটা কথা বলে রাখি এখানে, যে এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু অবস্থিত হয়, তাহলে তার কোটি হয় 0। তার কোটি কি হবে, এক্স অক্ষের উপর কোনো বিন্দু অবস্থান করলে তার কোটি হয় 0, আর ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু অবস্থান করে, তাহলে তার কি হয়, ভুজ 0 হয়। ওয়াই অক্ষ হচ্ছে উলম্ব ভাবে, এক্স অক্ষ হচ্ছে অনুভূমিক ভাবে। তাহলে এই ওয়াই অক্ষ যে হলো, এখানে কি হবে, ভুজ 0 হবে, আর এক্স অক্ষ যে হলো, এখানে কোটি কি হবে, 0 হবে। কারণ হচ্ছে কি, সেক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব সে অতিক্রম করে না। তাহলে আমরা কি বলতে পারি, এবার আমরা যদি ধরে নিই যে মনে করি পি কিউ কে k:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy, এটা আমরা ধরে নিলাম। তাহলে xy যদি হয় k:1 অনুপাতে বিভক্তকারী যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা m1 এর জায়গায় k বসাবো, আর m2 এর জায়গায় আমরা কি বসাবো, 1 বসাবো। বসিয়ে আমরা কি করলাম, সেই পূর্বে যে অন্তর্বিভক্তকারী বিন্দুর যে স্থানাঙ্ক আমরা নির্ণয় করি, সেই অনুযায়ী আমরা কি করলাম, বসিয়ে দিলাম। তাতে কি হলো, 4k-2/k+1, আর হচ্ছে -7k+3/k+1। এখন আমরা কি করতে পারি,
এখন দেখো এই যে আমি যে কথাটা বলেছিলাম, এই বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে, অর্থাৎ ওই যখন আমরা বের করবো এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, তখন এক্স অক্ষের উপর কোটি শূন্য, সেজন্য ওয়াই এর মান কি হবে, শূন্য হবে। তাহলে ওয়াই এর মান কোনটুকু, ওয়াই এর মান হচ্ছে এই যে এই কোটি যদি শূন্য হয়, তাহলে সেটা ক্যালকুলেশন করলে আমরা কে এর মান কত পাই, কে এর মান পাই হচ্ছে 3:3/7। আর 3/7 যখন কে এর মান হবে, তখন k:1 এর মান কত হবে, k:1 এর মান তখন হয়ে যাবে কি, তখন k:1 মানে 3/7:1। যখন আমরা 7 দ্বারা গুণ করব তখন 3:7 হয়ে যাবে। তার মানে যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং এক্স অক্ষ PQ কে 3:7 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। আবার বলি, কে এর মান আমরা বের করতে পারলাম কিভাবে, আমরা জানি যে যদি বিন্দুটি যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটির মান শূন্য, সেই জন্য আমরা এতটুকু সমান 0 বিবেচনা করলাম। 0 বিবেচনা করে ক্যালকুলেশন করে আমরা কে এর মান পেলাম। আর কে এর মান যখন পেলাম, তাহলে কে এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তখন কি হবে 3/7:1। এটাকে আমরা যদি ইভ্যালুয়েশন করি তাহলে আমরা পাবো 3:7। তার মানে এক্স অক্ষের উপর যে বিন্দুটা সেটাই 3:7 অনুপাতে বিভক্ত হয়। অর্থাৎ এক্স অক্ষ দ্বারা এই যে রেখাংশটা দেওয়া আছে PQ, সেটা কি হবে 3:7 অনুপাতে অন্তর্ভুক্ত করবে। একইভাবে আমরা যদি ওয়াই অক্ষ দ্বারা বিবেচনা করি, তাহলে ওয়াই অক্ষের উপর কি হবে, ওয়াই অক্ষের উপর ভুজের মান শূন্য। তাহলে ভুজের মান কি, এই প্রথম অংশটা যেটা আছে এটা শূন্য হবে, অর্থাৎ এটাকে আমরা জিরোর সাথে কি করব, তুলনা করব। জিরোর সাথে এই যে তুলনা করলাম, তুলনা করলে আমরা কি পাই, আমরা কে এর মান পেলাম 1:1/2। এখন কে এর মান যদি 1/2 হয়, তাহলে আমাদের k:1 কত হবে, 1/2 হবে কত, হবে হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা ইভ্যালুয়েশন করি তাহলে পাবো হচ্ছে 1:2। তাহলে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে, ওয়াই অক্ষ দ্বারা 1:2 অনুপাতে বিভক্ত হবে। তাহলে এই যে অন্তর্বিভক্তকারী এবং বহির্বিভক্তকারী, তারপরে তোমার ত্রিভুজের ভর কেন্দ্র দিয়ে যে অঙ্কগুলো আছে না কেন, মধ্যমা দিয়ে যে অঙ্কগুলো থাকবে না কেন, তারপরে তোমার কি বলবো অক্ষ দ্বারা বিভক্ত যদি করা হয় তাহলে কি অনুপাতে বিভক্ত হয়, বা অক্ষ দ্বারা এত অনুপাতে বিভক্ত হলে বিভক্তকারী বিন্দুটি কি হবে। আশা করি এই সম্বলিত যে সমস্যাগুলো আছে না কেন সেগুলো তোমরা সবাই করতে পারবে। এরপরে আরো কিছু অঙ্ক আছে, যেমন আমরা একটু বলি যে চতুর্ভুজের ক্ষেত্রে একটা রম্বস আমরা দেখতে পাই। এই রম্বসটা কি হচ্ছে, রম্বসটা কি, রম্বসের প্রত্যেকটা বাহু কি সমান থাকে, কিন্তু কর্ণগুলো অসমান থাকে। তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান থাকে, আমাদের যদি 3টি শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে আমরা যে কোন শীর্ষবিন্দু, চতুর্থ যে শীর্ষবিন্দুটা আছে সেটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, আমরা এই যে দুইটা কর্ণগুলো কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হলে আমরা জানি যে দুইটি বিন্দুর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কি হচ্ছে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে সেক্ষেত্রে আমরা ডিবি এর মধ্যবিন্দু বের করতে পারবো, আবার এসি তারও মধ্যবিন্দু বের করতে পারবো। এখন মধ্যবিন্দু যদি আমরা বের করতে পারি, তাহলে ও বিন্দুটিকে দুইটা, তা না, ও বিন্দু হচ্ছে একই বিন্দু। তাহলে দুই ক্ষেত্রে আমরা দুইটা মধ্যবিন্দু যখন পাবো, তখন তাদেরকে আমরা তুলনা করলে আমরা কি পেয়ে যাব, আমরা কি পেয়ে যাব, আমরা এই যে এক্স ওয়াই আমরা নিয়েছি সেই এক্স এর মানটা পেয়ে যাবো। দেখো আমরা একটু দেখে আসি যে এখানে কিভাবে করা হয়েছে। তাহলে কি হচ্ছে যে এ বিন্দু এত, বি বিন্দু এত এবং ডি বিন্দু এত আছে, এ বি সি ডি রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে সি এর স্থানাঙ্ক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা আগে কি করব, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, তারপরে রম্বসের ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা সি বিন্দু মনে করলাম এক্স হয়, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু ওই যে এক্স প্লাস 2/2 y প্লাস 5/2। একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু, সেটাও এই যে এটা আমরা পেলাম 5 প্লাস 6/2, 9 প্লাস 8/2, অর্থাৎ x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে সেক্ষেত্রে 11/2 হলো, 17/2 হলো। তাহলে এখন কি হবে, যেহেতু ও বিন্দু একই বিন্দু, তাহলে 11/2 সমান হবে x প্লাস 2/2, আর 17/2 সমান হবে y প্লাস 5/2। তাহলে এই দুটোকে আমরা তুলনা করে আমরা x এবং y এর মান পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যে চতুর্থ যে শীর্ষবিন্দু আছে সেটা আমরা পেয়ে গেলাম। কত পেলাম, সেটা পেলাম আমরা 9, 12। এখন 9, 12 যদি পাই, আমরা রম্বসের যে রম্বসের ক্ষেত্রফল কি জানি, আমরা রম্বসের ক্ষেত্রফল জানি কর্ণদ্বয়ের গুণফল ইন্টু হাফ। তাহলে কর্ণদ্বয়ের গুণফল ইন্টু
হাফ যদি হয় সেটা কি হবে, কর্ণদ্বয়ের গুণফল ইন্টু হাফ। আর এখানে একটু অন্যভাবে দেওয়া হয়েছে, সেটা আমি ব্যাখ্যা করব। তাহলে কর্ণদ্বয় বের করতে হবে, কর্ণদ্বয় মানে কি, এসি এর দূরত্ব বের করতে হবে আর বিডি এর দূরত্ব বের করতে হবে। আমরা দুইটি বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা আমরা পূর্বের যে ক্লাস ছিল না কেন সেখানে আমরা কিন্তু দেখিয়েছি, সেখানে কিন্তু দেখানো হয়েছে দুইটি বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা ইজিলি ভাবে বের করতে পারতেছি। সেক্ষেত্রে বিডি কত হবে, বিডি সমান হবে √5 - 6 এর স্কয়ার, অর্থাৎ x1 - x2 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 - y2 এর হোল স্কয়ার ইকুয়াল কত হবে, 1 + 1 মানে √2। এসি এর কর্ণের দৈর্ঘ্য যদি আমরা একইভাবে বের করি তাহলে পেলাম কত, 7√2। এবার আমরা ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি আমরা কি করি, ক্ষেত্রফল আমরা যদি বের করি তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ সেভাবে আমরা বের করতে পারি, যেভাবেই করি না কেন। আমরা রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এখানে আমরা দেখো এই যে 2 নিচ্ছি, এই যে হাফ হাফ করে নিয়েছি কর্ণদ্বয়ের মানে দৈর্ঘ্যের, তাহলে এখানে কাটাকাটি দিলে কত হবে, এই 2 একটার সাথে কাটা চলে গেল, মনে করি এইটার সাথে কাটা চলে গেল, তাহলে কিন্তু সেইটাই থাকে হাফ ইন্টু কর্ণদ্বয়ের এই যে গুণফল বিডি ইন্টু এসি। তাহলে কি হবে, হাফ ইন্টু বিডি কত, বিডি হচ্ছে √2 আর কত এসি হচ্ছে কত, 7√2। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি এই √2, এই √2 আর এই 2 এটা ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে কত, 7 বর্গ একক। তাহলে আমরা কি রম্বসের আমরা চতুর্থ শীর্ষবিন্দু বের করতে পারলাম, রম্বসের ক্ষেত্রফল বের করতে পারলাম। একইভাবে যদি আমাদের আয়তক্ষেত্র থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা এই ধরনের প্রবলেম থাকলে সেটা আমরা বের করতে পারবো। সামান্তরিক যদি থাকে তার জন্য আমরা বের করতে পারবো। যদি আমাদের বর্গক্ষেত্র থাকে তার জন্য কিন্তু আমরা একইভাবে বের করতে পারবো। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করার ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে, কারণ কি সামান্তরিকের ক্ষেত্রফল একভাবে বের করতে হয়, রম্বসের ক্ষেত্রফল একভাবে বের করতে হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একভাবে বের করতে হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একভাবে বের করতে হয়। এটা আমরা 9-10 শিখে আসছি। সুতরাং আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে না কেন, তোমরা সেই অঙ্কগুলো, এই যে অনুশীলনী এখানে আছে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা বাসায় বসে দেখবা। যদি কোনো অঙ্কে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে ক্লাস শুরুর আগে তোমরা বলবে, তাহলে আমি সেই তোমাদের প্রবলেম যেগুলো থাকবে না কেন সেগুলো আমরা সলভ করে দেব। তো ঠিক আছে, সবাই